রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে ৩ প্রস্তাব ডক্টর ইউনূসের। প্রায় $20 কোটি সহায়তা দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখার আশা। The joint response plan managed jointly by the UN system and Bangladesh needs to be energized. The resource raising mechanism needs further political push in view of the sliding funding situation. International community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the Rohingya community. ইউনূস বাইডেন বৈঠককে সম্পর্কের ঐতিহাসিক সূচনা আখ্যা বিশ্লেষকদের। সাক্ষাতের মাধ্যমে এই বাংলাদেশের প্রতি যে আমেরিকা এবং তথা সারা বিশ্বের একটা অকুণ্ঠ সমর্থন আসছে। আমেরিকা বলছে আমরা সব ধরনের সাহায্য করব। এখন সেটা আরও যখন স্পেসিফিক হবে তখন হয়তো বোঝা যাবে যে আসলে ওই সব ধরনের সাপোর্টের মধ্যে কী জিনিসগুলো আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অস্থিরতা কাটিয়ে শিল্পাঞ্চলে নতুন উদ্যম। 18টি দাবি মেনে নেয়ায় কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। গাজীপুর ও আশুলিয়ার 32টি কারখানা আজও বন্ধ। এবং এইচএসসির পরীক্ষা না হওয়া বিষয় মূল্যায়নে গুরুত্ব পাবে এসএসসির নম্বর। বোর্ডকে মন্ত্রণালয়ের নির্দেশনা। অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশের আশা। রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে প্রায় $20 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানে 3 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। জাতিসংঘের অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে সাইডলাইন বৈঠকে বসেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সংকট মোকাবেলায় নানা আলোচনার এক পর্যায়ে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জায়া ঘোষণা দেন, রোহিঙ্গাদের নিরাপত্তা, আবাসন ও আশ্রয়দাতাদের সহায়তায় প্রায় $200 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সহ বিশ্বনেতাদের সহযোগিতার হাত বাড়ানোর তাগিদ দেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধান সহ 3টি প্রস্তাব দেন তিনি। UN Secretary General may convene an all-stakeholders conference on the Rohingya crisis as soon as possible. The joint response plan, managed jointly by the UN system and Bangladesh, needs to be energized. The resource-raising mechanism needs further political push in view of the sliding funding situation. International community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the Rohingya community in upholding rights, dignity and security of Rohingya people. সাইডলাইনে বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন বেশ ব্যস্ত সময় পার করেন ডক্টর ইউনূস। বেশ কয়েকটি দেশ ও সংস্থার নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানেও। সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। এ সময় ডক্টর ইউনূস ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ণনা দেন বিশ্ব নেতাদের সামনে। পরে অন্যতম 3 সমন্বয়কে পরিচয় করিয়ে দেন আন্তর্জাতিক পরিসরে। They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. এদিকে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান, যেখানে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও। এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাও তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবসময় কাজ করবে বাংলাদেশ। খুবই একটা সাকসেসফুল একটা মিটিং ছিল। সবচেয়ে মেজর যেটা ছিল এই ডিসকাশনে, যে সবাই বাংলাদেশকে প্রশংসা করেছেন। 5 দিনের যুক্তরাষ্ট্র সফরে আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্ণ করল বাংলাদেশ। আর সেই সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের, যেখানে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বিশ্ব নেতারা। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভালো কাজ করতে চান তারা।
আহমেদ সালেহিন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে নিউ ইয়র্কে বাইডেন ইউনুস বৈঠককে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ঐতিহাসিক সূচনা বলছেন বিশ্লেষকরা। দেশের স্বার্থে এই সম্পর্ককে কাজে লাগানোর পরামর্শ তাদের। বলছেন বিনিয়োগ বাড়ানো, পাচারের অর্থ ফেরানোর মতো বিষয়ে সহযোগিতা মিললে সুফল পাবে বাংলাদেশ। সানবির রূপলের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। ডক্টর ইউনুস তুলে ধরেন সম্প্রতি ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের চিত্র, আর বর্তমান সরকারের সহযোগিতায় পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট। ৩০ মিনিটের এ বৈঠকে দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক সূচনা বলছেন বিশ্লেষকরা। আমেরিকা বলছে আমরা সব ধরনের সাহায্য করব। এখন সেটা আরও যখন স্পেসিফিক হবে তখন হয়তো বোঝা যাবে যে আসলে ওই সব ধরনের সাপোর্টের মধ্যে কী জিনিসগুলো আছে। সাক্ষাতের মাধ্যমে এই বাংলাদেশের প্রতি যে আমেরিকা এবং তথা সারা বিশ্বের একটা অকুণ্ঠ সমর্থন আসছে, বাংলাদেশের আমি বলবো যে ভাবমূর্তি তো অনেক উপরে আসছে। সাধারণ অধিবেশনের সাইডলাইনে কানাডার প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয়। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। এসব বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধা আদায়ের বিষয়ে অগ্রাধিকার পায়। জয়শঙ্করের সঙ্গে বৈঠক প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শীতল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই বিশ্লেষক। ভারতের ব্যাপারে বাংলাদেশিদের যথেষ্ট নেগেটিভ একটা চিন্তাভাবনা আছে এবং ভারতও আমি মনে করি এর মধ্যে জেনেছে। এখন কতখানি সেটা বোঝাতে পেরেছেন ফরেন অ্যাডভাইজার সেটা দেখা দরকার। অনেক কিছু পরিবর্তন করা যায়, কিন্তু নেইবারকে তো আমরা পরিবর্তন আমরা কখনই করতে পারবো না। সম্পর্কটা দুদিক থেকেই যেন উইন উইন সিচুয়েশন থাকে। গত 15 বছরে এটা একটা বিকলাঙ্গ অর্থনীতি আমরা পেয়েছি। আমাদের ধারণা অর্থের কোনো অসুবিধা হবে না, ব্যবহার করার মতো আমাদের ক্যাপাসিটি। 3 ওনাকে সময় দেওয়া, যদি আনডিস্টার্ব ওনাকে সময় দেওয়া হয় তাহলে কিন্তু নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবেন। সবগুলো বৈঠকের ফলাফল বাস্তব প্রতিফলনের উপর নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। চেষ্টা করতে থাকবে কীভাবে ওদেরকে কত সম্ভব ওদেরকে পাঠানো যায়। একসাথে সব না হলেও অন্তত কিছু কিছু করে পাঠানো সম্ভব হবে কিনা এর চেষ্টা অব্যাহত থাকবে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা দ্রুত সংস্কার করে যৌক্তিক সময়ে ভোটের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। জনগণের সরকারের হাত ধরে দেশে আবারও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএসএমএমইউতে ডক্টর আব্দুল মঈন খান। কেবিন থেকে বেরিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল বিগত বিদায়ী সরকার। মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এদিকে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতে ইলিশ রপ্তানির সমালোচনা করে বলেন, যারা বাংলাদেশকে 1 ইঞ্চিও ছাড় দেয় না তাদের প্রভূসুলভ আচরণ মেনে নেওয়া যাবে না। সংস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হোসেনকে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট সহ 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার এ মামলা করেন। শাহবাগ থানায় মামলা তদন্তের নির্দেশ দেন আদালত। 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয় তোফাজ্জলকে। এর আগে 6 শিক্ষার্থীকে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তি দেন তারা। ওর যেখানে সবাই মিলে মারছে সেখানে 15 থেকে 20 জন আসামি ছিল। সেখানে 6 জন গ্রেপ্তার করার পরে আর কোনো মানুষ ছাত্রদের গ্রেপ্তার করা হয় নাই। এই তোফাজ্জল হত্যার সাথে যারা জড়িত একদম সুনির্দিষ্টভাবে তাদের তথ্য প্রমাণ দিয়ে আমরা কোর্টে মামলা করেছি এবং তাদের যাতে ন্যায় বিচারটা নিশ্চিত হয়, তোফাজ্জল যাতে ন্যায় বিচারটা পায়। সন্ধ্যার সময় আরও থাকছে, কেজি দরে বাস বিক্রির অভিযোগ বিআরটিসির সচিবের বিরুদ্ধে, কারণ দর্শানোর নোটিশ, ব্যক্তিগত আক্রোশের শিকার দাবি অভিযুক্তের। পোশাক শ্রমিকদের 18 দাবি মেনে নেয়ায় ব্যস্ততা ফিরেছে শিল্পাঞ্চলে। সকাল থেকে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। তবে বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক হলেও গাজীপুর ও আশুলিয়ার 32টি এখনও বন্ধ রয়েছে। এদিকে একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে দীর্ঘ যানজটের সৃষ্টি করে।
ফ্লোরে ফ্লোরে পুরোদমে চলছে সুই সুতার বুনন। কয়েক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে ফিরেছে তৈরি পোশাক কারখানায়। দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। মঙ্গলবার সচিবালয় সরকার, বিজিএমইএ ও শ্রমিক সংগঠনের বৈঠকের পর মজুরি বৃদ্ধি এবং 10% হারে ইনক্রিমেন্ট প্রদান সহ পোশাক শ্রমিকদের 18টি দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার ও মালিকপক্ষ। আমরা সবকিছু ঠিক মতো পাবো, এটা আমাদের দাবি ছিল, কিন্তু মালিকপক্ষ এসব মেনে নেওয়ার কারণে আমরা যথেষ্টভাবে খুশি আছি। সরকারি যেহেতু মেনে নিচ্ছে, আমাদের কোম্পানিও মেনে নেবে, আর কোম্পানির ভালো, আমাদের ভালো। এদিকে অধিকাংশ কারখানা খুললেও সাভারের আশুলিয়া এখনো বন্ধ রয়েছে 19টি। বিজিএমইএ এর সব সিদ্ধান্তে মালিকপক্ষ রাজি না হওয়ায় উৎপাদন থমকে আছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ। মাসের প্রথম 7 কার্যদিবসের মধ্যে বেতন প্রদান করার কথা, তারপর অনেক ফ্যাক্টরি এই বেতনটা প্রদান করতে ব্যর্থ হয়। তখন দেখা যাচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্নভাবে বন্ধ রাখে। গাজীপুরেও খোলেনি 13টি কারখানা, উল্টো আবারও সড়ক অবরোধে নামে পৌলবার বিডি নামের পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 7 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে সেনাবাহিনীর সদস্যরা। প্রায় 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। লাবিব হাসান, সময় সংবাদ। এইচএসসি ও সমমানের না হওয়া পরীক্ষার মূল্যায়নে এসএসসির নম্বর গুরুত্ব পাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন মতামত দিয়ে আন্তঃশিক্ষা বোর্ডে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী মাসের মাঝামাঝি ফল প্রকাশ হতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে উদ্ভূত পরিস্থিতিতে দফায় দফায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরে নতুন সূচি ঘোষণা করা হলেও বাকি পরীক্ষা বাতিলের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দাবিতে 20 আগস্ট পুলিশি বাধা ডিঙিয়ে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেদিনই বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা বাতিলের ঘোষণা দেন। অবশেষে বুধবার ফলাফল প্রকাশের পদ্ধতি নিয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসিতে যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর ফলাফল হবে উত্তরপত্র মূল্যায়ন করে, আর যেগুলোর পরীক্ষা হয়নি, বাতিল হয়ে গেছে, সেই বিষয়গুলোর ফলাফলটা আসবে এসএসসিতে যে রেজাল্ট হয়েছে তাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। এই দুই পদ্ধতিতে মিলে তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। সব বোর্ডেরই একই সিদ্ধান্ত। অনুষ্ঠিত না হওয়া এইচএসসি পরীক্ষার নম্বর নির্ধারণে সুস্পষ্ট মতামত দিয়ে এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আন্তঃশিক্ষা বোর্ডে একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কেজি দরে বাস বিক্রির অভিযোগ বিআরটিসির সচিব নূর ই আলমের বিরুদ্ধে। অর্থ আত্মসাৎ ও দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র। তবে অভিযুক্তের দাবি তিনি ব্যক্তিগত আক্রোশের শিকার। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসির কল্যাণপুর বাস ডিপো থেকে গেল বছর 9 এপ্রিল কেজি দরে বিক্রি করা হয় মেট্রো চ 7360 বাস। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অকেজো বাসটি বিক্রির অভিযোগে ওই ডিপোর দায়িত্বে থাকা নূর ই আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রতিষ্ঠানটি। 53 সিটের টাটা কোম্পানির ডাবল ডেকার বাসটির রেজিস্ট্রেশন হয়েছিল 1987 সালে। বিআরটিসি মুখপাত্র জানালেন, নূর ই আলমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে, সুপারিশের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা। আমাদের বক্তব্য সোজা, যার বিরুদ্ধেই অভিযোগ আসুক সেই অভিযোগগুলো তদন্ত করে আমরা যে সমস্ত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা আইন অনুযায়ী সেগুলো আমরা কঠোরভাবে নিব। তবে অভিযুক্তের দাবি বিক্রির তালিকায় বিআরটিসির ঢাকা মেট্রো চ 7360 বাসটি ছিল না। এটা অবশ্যই সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। এবং 2021 সনে যখন আমি দায়িত্ব নেই তখন আমাকে এই গাড়িটা বুঝিয়ে দেওয়া হয় নাই, সুতরাং এই গাড়ি সম্পর্কে আমি কিছুই জানি না। বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ দলের ভারত সফর প্রসঙ্গ। সংখ্যা কাটিয়ে কানপুর টেস্টে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে এই ইউনিট নিয়ে করা হয়েছে আলাদা কাজ। উইকেট দেখেই ম্যাচ ডেতে একাদশ সাজানোর কথাও জানান হাথুরু। কানপুর থেকে মাহবুব রিমনের রিপোর্ট। কানপুরে এ যেন সেই চিরচেনা সাকিব, সদা হাস্যোজ্জ্বল চনমনে, গোটা দলেরই মধ্যমণি। হাসলেন, হাসালেন, প্রথমে রানিং, এরপর খেললেন গা গরমের ফুটবল।
এরপর ব্যাট প্যাট নিয়ে সোজা অনুশীলনে। এই ছবিটা টাইগার ভক্তদের জন্য স্বস্তির। শঙ্কাকে পাশ কাটিয়ে গ্রিন পার্কের ম্যাচের জন্য ফুলফিট বাংলার ক্রিকেটের পোস্টার বয়। অন্তত প্রেস কনফারেন্সে সেই নিশ্চয়তাই দিলেন হেড কোচ চান্ডিকা। সাকিব আল হাসানকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা অন্য কারো কাছ থেকে তার ইনজুরি নিয়ে কিছু শুনিনি। সে দ্বিতীয় টেস্ট খেলার জন্য আমাদের বিবেচনায় আছে। চেন্নাই টেস্টে আমি তার পারফরমেন্স নিয়ে হতাশ নই। গোটা দলের পারফরমেন্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সে জানে তার পক্ষে আরও ভালো পারফর্ম করা সম্ভব। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে ভালো ব্যাটিং করেছে। সাকিবকে নিয়ে দুশ্চিন্তা না থাকলেও সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে কট্টরপন্থী সংগঠন হিন্দু মহাসভার হুমকি। যদিও বিষয়টি খুব একটা আমলে নিচ্ছেন না হাথুরু, বরং তার কাছে বড় চিন্তার কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। ভালো শুরু পেলে ইনিংস বড় করতে হবে, তা হচ্ছে না, এটাই দুশ্চিন্তার বিষয়। টেস্ট ক্রিকেটে কেউ 30 বল খেলে ফেললে উইকেটে থিতু হওয়া জরুরি। কিভাবে প্রতিরোধ করতে হবে ভারতের এই দল তা ভালো করেই জানে। তাই আমাদের দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করে যেতে হবে। আর নিরাপত্তা নিয়ে আমি কিংবা দল উদ্বিগ্ন না। ব্যাপারটা বিসিসিআই দেখছে, আমরা তাদের উপর আস্থা রাখছি। গ্রিন পার্কের ইতিহাস বলে ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে প্রথম ইনিংসের ব্যাটিং। তাই তো টপ অর্ডারের কাছ থেকে সেখানে বড় স্কোর চান চান্ডিকা হাথুরু সিংহে। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা সংকট সমাধানে 3 প্রস্তাব ডক্টর ইউনূসের প্রায় 20 কোটি ডলারের সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। বাইডেন সঙ্গে বৈঠকে সম্পর্কের ঐতিহাসিক সূচনা আখ্যা বিশ্লেষকদের। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।